দর্শক, আপনারা এরই মধ্যে জানেন রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে আগুন লেগেছে। মঙ্গলবার বিকেল 5:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। করাইল বস্তিতে আগুনের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিল্টন, এই মুহূর্তে আগুনের কি অবস্থা আমাদের জানাবেন? আগুনের তীব্রতা কি কিছুটা কমেছে নাকি আরো বেড়েছে সে সম্পর্কে জানতে চাই, এবং কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি ব্রিফ করা হয়েছে, সে সম্পর্কেও তথ্য থাকলে আমাদের জানাবেন। বুশরা, আপনি যদি দেখেন আমার পেছনে যেই অংশটি, অর্থাৎ বউবাজারের থেকে পূর্ব দিকের যে অংশটি, সেই অংশটিতে কিন্তু আগুন এখনো পর্যন্ত বেড়েই চলছে। অর্থাৎ আগুনটি পশ্চিম থেকে ক্রমশ পূর্ব দিকে ছড়িয়ে পড়ছে, এবং আপনি যদি দেখছেন যে আমি যদি পেছন দিকে দেখি যে সেই পূর্ব দিকের শেষ প্রান্ত পর্যন্ত এখনো আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু তীব্র, এবং আস্তে আস্তে আগুনটি পশ্চিম দিক থেকে পোড়াতে পোড়াতে পূর্ব দিকের শেষ প্রান্ত, অর্থাৎ যেখানে লেক পার, সেই লেক পার পর্যন্ত পৌঁছে গিয়েছে। এদিকে আমার ডান পাশে, অর্থাৎ দক্ষিণ দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তার কারণ হচ্ছে দক্ষিণ দিকে কিছু দূর পরে যেহেতু লেক, এ কারণে এই নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে আর আগুনটি নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না। তার কারণ এখানে যেই পরিমাণ দমকল কর্মী যাওয়ার কথা, যে পরিমাণ পানি দেওয়ার কথা বা অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা গ্রহণ করবার কথা, সেটি গ্রহণ করা যাচ্ছে না। সরু গলি এবং পানির এই পার্শ্ব থেকে, অর্থাৎ পশ্চিম পার্শ্ব থেকে পানির যে কোনো উৎস না থাকবার কারণে এই আগুন আস্তে আস্তে পূর্ব দিকে যতদূর পর্যন্ত যাচ্ছে, যতদূর পর্যন্ত এই করাইল বস্তির অবস্থান, সেদিকে কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। আমরা কিছুক্ষণ আগেও এই আগুন আরো অনেকটা কাছে ছিল, আস্তে আস্তে দেখছি যে আমরা আগুন আরো দূরে, আরো ভয়াবহ আকারে পড়ছে। এবং আপনি জানেন যে 3.5 ঘন্টার মতো হয়ে গিয়েছে এই আগুনের স্থায়িত্ব, এবং 3.5 ঘন্টা ধরেই কিন্তু এই আগুন অনেকটা বিনা বাধাই সে এখানে পড়ছে। এবং আমরা কিছুক্ষণ আগে দমকল বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন তারা 1 মাইল বা 1 কিলোমিটার দূরে তারা তাদের দমকলের গাড়ি রাখতে পেরেছেন, তারা আগুনের কাছ থেকে, যেখানে আগুন লেগেছে সেখান থেকে, এবং সেখান থেকে তাদেরকে পানির বা পাইপের মাধ্যমে পানি এনে তারপরে আগুন নেভানোর কাজটি করতে হচ্ছে। অর্থাৎ কাছাকাছি তারা পৌঁছতে পারছেন না, কারণ সরু গলি এবং এই পাশ থেকে পানির উৎস না থাকবার কারণে। এবং আপনি জানেন যে করাইল বস্তিতে এই ধরনের আগুন লাগার ঘটনা এবারই প্রথম নয়। কয়েকদিন পরপরই আমরা দেখি যে এরকম বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তারপর নানা রকমের প্রতিশ্রুতি দেওয়া হয় এবং অগ্নি নির্বাপনের ব্যবস্থার কথা বলা হয়, তার এখানকার সড়ক বড় করবার কথা বলা হয়, কিন্তু সেটি আর করা হয় না। এবং এবারও সেক্ষেত্রে তাই ঘটেছে। আমরা দমকল কর্মীরা যথাসময়ে পৌঁছলেও সেখান থেকে পানির আগুন নেভানোর জন্য যে পানি, সেই পানি দিতে তারা দেওয়ার মতো যেই দ্রুততার সময় দেওয়ার জন্য যেই পরিস্থিতি বা যেই ব্যবস্থা থাকার কথা ছিল, সেটি ছিল না। ফলে আগুন যতটা অবলীলায় এখানকার হাজার হাজার পরিবারের যেই বাসস্থান, সেই বাসস্থান পড়েছে, এবং অনেকের তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান, তাদের আয় উপার্জনের যে প্রতিষ্ঠান, সেটি পড়েছে। এবং আমরা এখানে বেশ কয়েকটি পাকা বাড়ি দেখছি, সেগুলো পড়েছে। আমরা এগুলো, এবং এখানে অনেক দমকল কর্মী এবং উদ্ধার কর্মীরা এসেছেন, কিন্তু তাদের আসলে তাকিয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ তারা আগুনের কাছাকাছি পৌঁছতে পারছিলেন না। বুশরা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের আরেক সহকর্মী রাশেদ আনিস আছেন আরেক প্রান্তে, আমরা যুক্ত হব তার সাথে। রাশেদ, কি অবস্থা? আপনি কি দেখতে পাচ্ছেন? আগুন নিয়ন্ত্রণে এত সময় লাগছে কেন, এবং এখন পর্যন্ত হতাহতের কোনো খবর এসেছে কিনা? এবং একই সাথে বলবেন, এর আগে আমরা যেমনটা দেখেছি যে অনেকেই নৌকা পার হয়ে জীবন বাঁচাতে এই পারে আসছে, সেখানকার সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন? বুশরা, আমি এতক্ষণ যে পাশটিতে ছিলাম এবং কিছুক্ষণ আগে যখন লাইভে যুক্ত ছিলাম যে পাশটিতে ছিলাম, আমি কিন্তু এখন একটু অপর পাশে রয়েছি। এখানে মূলত যারা আগুন লেগেছে, যাদের ঘরবাড়ি পুড়ে গেছে, তারা কিন্তু এখানে আছেন। এবং আর একটু সামনে কিন্তু কুমিল্লা পট্টি নামে একটি এলাকা রয়েছে, ঠিক সেটির সামনে কিন্তু আসলে আমরা যাবার
চেষ্টা করছি। মূলত যেটি হয়েছে যে ফায়ার সার্ভিসের সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, তারা কিন্তু বলেছেন যে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত তারা পাননি। তবে আমাদের কাছে ভুক্তভোগীদের একজন, যার নাম আসলে হীরা, একজন বৃদ্ধা, তিনি কিন্তু অনেক বিলাপ করে কাঁদছিলেন এবং বলছেন যে তার 3জন বাচ্চা, একজনের নাম মিরাজ যার বয়স 10 বছর, আরেকজনের নাম মারিয়া যার বয়স 6 বছর এবং আরেকজনের নাম মায়েশা যার বয়স 4 বছর, তারা কিন্তু ভেতরে আটকে আছেন বলে এরকম কিন্তু একটি অভিযোগ কিন্তু তিনি করেছিলেন এবং কাঁদছিলেন অনবরত। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। মূলত এই যে আগুন, সেই আগুনটি কিন্তু আসলে বিকেলের একটু পরপরই লাগে। 5টা 22 মিনিটে ফায়ার সার্ভিস প্রথম খবর পায় আগুনের এবং তার পর মুহূর্তে কিন্তু তারা এসে এখন বর্তমানে 16টি ইউনিট রয়েছে এবং 3টি ইউনিট পথে রয়েছে আগুন নিয়ন্ত্রণে। মূলত 4টি দিকে যেই রয়েছে, উত্তর পশ্চিম, উত্তর পূর্ব, এই 4টি দিকের মাঝে 3টি দিকের আগুন আসলে নিয়ন্ত্রণে চলে এসেছে। একটি দিকের আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটাই হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন। তারা কিন্তু একটি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং সেটি হচ্ছে উত্তর পূর্ব দিক, এবং সেই উত্তর পূর্ব দিকের যে আগুন, সেই আগুনের কিন্তু তীব্রতা বাড়ছে, যেটি আসলে তারা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। এই যে করাইল বস্তি, সেখানে কিন্তু একাধিক আগুনের ঘটনা ঘটে, প্রায় প্রতি বছরই আগুনের ঘটনা ঘটে। আমরা দেখছি যে যারা রয়েছেন তারা যতটুক যা বাঁচানোর, সেই জিনিসটি বাঁচানোর চেষ্টা করছেন। এখন আমি যে পাশটিতে রয়েছি সেখানে বোধহয় আগুন প্রথম লেগেছে এবং সেই পাশটি পুরোপুরিভাবে ছাই হয়ে গেছে এটুকু পর্যন্ত আমরা জানি। এখানে প্রায় 10 থেকে 12 হাজার ঘর রয়েছিল। ভুক্তভোগীদের মাঝে কেউ আছেন যাদের ঘর বাড়ি পুড়ছে, এরকম কেউ আছেন? কিভাবে, মানে কোথা থেকে আগুন লাগলো, কখন? আমি শুনছি এখানে 5টার সময় একটা দোকান থেকে আগুন লাগছিল উৎপত্তি, এরপর থেকে সরে গেছে। আমি তো ডিউটি ছিলাম, আমার বাসা আইতে দেখি আমার বাসাও শেষ, বাসা কিছু জিনিসপত্র আনছিলাম তাও শেষ। এখন শুধু বাসা বাড়তেছে। এখন যদি হেলিকপ্টারটা পালান আরো নিয়ন্ত্রণ আসবে, আরো ক্ষয়ক্ষতিটা কম হবে, কিন্তু এখন নিয়ন্ত্রণ আসতেছে না ভাইয়া। আরো মাঝখানে কিচ্ছু নাই, মনে করেন আপনার মসজিদের কারণে, আর নাহলে ওই জিলপার পর্যন্ত যাই দিকে একবারে মসজিদের কারণে আর মাদ্রাসার কারণে আল্লাহ রহমত করছে এই গলিটা, নাহলে এই বউ বাজারও থাকতো না। আপনাদের এই পাশটার কি অবস্থা? এই সাইড নাই, আপনার কুমিল্লা পড়তো একবারে নৌকাঘাট পর্যন্ত, গোলশানের কোন টোটাল কয়েক হাজার বাসা ঘর বাড়ি পুড়ছে? ঘর বাড়ি মনে করেন কমইলো নাই, অর্ধেকের বেশি গেছে গা। অনেকের বাচ্চা বা 2টা 3টা ওই জায়গায় পাড়াই মারিয়ে ফেলাইছে পাবলিকে। একটা গল্লি, মানুষ যে বাইরে দৌড়ে যাইবো, কোনো যাওয়ার রাস্তা নাই। বুশরা শুনছিলেন, এখানে কিন্তু আসলে অনেক ঘনবসতি। আমি একটু আরো সামনে যাওয়ার চেষ্টা করছি। এখানে মূলত একটি ঘনবসতিপূর্ণ এলাকা এবং এখানে প্রায় কয়েক হাজার মানুষের বসবাস, প্রায় কয়েক হাজার ঘরবাড়িও কিন্তু এখানে রয়েছে। আমরা যতটুকু শুনেছি স্থানীয় মানুষদের কাছ থেকে, তারা কিন্তু বলেছেন 10 থেকে 12 হাজার ঘর বাড়ি কিন্তু এখানে প্রায় আছে এবং সেগুলো অনেকটাই কাঁচা বাড়ি, অনেকটাই হচ্ছে কাঁচা পাকা বাড়ি এবং তার পাশাপাশি কিন্তু টিনের ছাউনির যে বাড়ি, বাঁশের বাড়ি, সেরকম ভাবে কিন্তু আসলে নানা ধরনের বাড়ি রয়েছে। আর বড় প্রধান যে কারণ, যেটি আসলে ফায়ার সার্ভিসের সাথে কথা হচ্ছিল আগুন ছড়িয়ে যাওয়ার, এখানে প্রায় প্রতিটি বাসায় একাধিক মানুষ বসবাস করেন এবং সেখান থেকে কিন্তু প্রত্যেকটি বাসায় কিন্তু সিলিন্ডার রয়েছে। সেই সিলিন্ডারগুলো কিন্তু বিস্ফোরিত হয়ে ধীরে ধীরে আগুনের সূত্রপাত এবং আগুনের গতি বেড়েছে। আপনি আছেন সেখানে, আমরা নিশ্চয়ই পরবর্তীতে সবশেষ খবর জানার জন্য আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ আনিস। তিনি যেমনটা জানালেন, হতাহতের কোনো খবর এখনো পাওয়া না গেলেও অনেকেই তাদের স্বজনদের খুঁজে পাচ্ছেন না, এবং একই সাথে তিনি যেমনটা জানালেন যে 3 দিকের আগুন অনেকটা নিয়ন্ত্রণে করা গেলেও উত্তর পূর্ব দিকের আগুনের তীব্রতা এখনো বাড়ছে। করাইল বস্তিতে 3 দিকের আগুন অনেকটা নিয়ন্ত্রণ করা গেলে উত্তর পূর্ব দিকে এখনো তীব্রতা বাড়ছে বলে জানালো ফায়ার সার্ভিস। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের তথ্য মেলেনি বলেও জানায় তারা। বর্তমান পরিস্থিতি হচ্ছে, আমরা যদি 4টা দিক ভাগ করি তাহলে আমাদের উত্তর পূর্ব দিকটা এখনো নিয়ন্ত্রণে আসে নাই। বাদবাকি 3টা দিক, যে আপনার পশ্চিম দিক, দক্ষিণ দিক এবং সরাসরি উত্তর দিক নিয়ন্ত্রণে আসছে, কিন্তু উত্তর পূর্ব দিকটা এখনো নিয়ন্ত্রণে আসে নাই। আপনারা দেখে থাকবেন যে এটা আগুনটা এখনো জ্বলছে এবং এখানে আমরা শক্তি বাড়ানোর চেষ্টা করছি। যদিও আমাদের বেশ কিছু স্ট্রাগল হয়েছে, ছোটখাটো স্ট্রাগল, এগুলো মাঝে ব্রাঞ্চ পাইপ কেটে গিয়েছে, ওটা জোড়া দিতে হয়েছে,
যখন আমার ডিভাইডার দেই সেটা সঠিক মতো দিতে পারি নাই লোকজনের জন্য, কারণ সবাই চিন্তা করছে যে তারাও কিছুটা সাপোর্ট দিবে। সুতরাং আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন আমরা যেন এই উত্তর পূর্ব দিক আমরা যেন নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে আমরা পূর্ণ নিয়ন্ত্রণ দিতে পারি। এখন পর্যন্ত আমরা হতাহতের কোনো সংবাদ পাইনি, আশা করছি হতাহত এখন পর্যন্ত হয়নি, কারণ মানুষজন অনেকটাই বাইরে চলে যেতে পেরেছে। এখন যারা আছে তারা চেষ্টা করছে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। এবারে অন্যান্য প্রসঙ্গ। গণভোট অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার আইন উপদেষ্টা জানান এই অধ্যাদেশ এই সপ্তাহেই জারি করা হবে। কোন পদ্ধতিতে ভোট হবে তার বিস্তারিত থাকছে অধ্যাদেশে। এদিকে নির্বাচন কমিশন সচিব জানান একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য 2 ধরনের ব্যালট থাকবে। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে বলে আগেই জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গণভোট কোন পদ্ধতিতে হবে তা নিয়ে একটি অধ্যাদেশ অনুমোদন দিতে মঙ্গলবার বিশেষ বৈঠক করে উপদেষ্টা পরিষদ। বৈঠকে সেই খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে এ নিয়ে বিস্তারিত জানান আইন উপদেষ্টা। তিনি বলেন এই অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হবে 2-1 দিনের মধ্যেই। আমরা আশা করছি আজকে বা কালকের মধ্যে এটা গেজেট নোটিফিকেশন হয়ে যাবে। আইনটা প্রণয়ন করার ক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনের, বিশেষ করে নির্বাচন কমিশনের সচিব আছেন জনাব আখতার আহমেদ, ওনার অনেক সহযোগিতা পেয়েছি। গণভোট ও জাতীয় নির্বাচনের কেন্দ্র, ভোটার, ব্যালট, নির্বাচনী কর্মকর্তা সহ সব বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময়। গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে। আমাদের আক্তার ভাই আজকে আমাদের মিটিংয়ে বলেছেন গণভোটের ব্যালটটা হবে ভিন্ন কালারের, যাতে কেউ কনফিউজ না হয়। ইসি সচিব বলেন প্রবাসী ভোটাররা একই খামে গণভোট ও জাতীয় নির্বাচনের ব্যালট পাবেন। গণভোটের ব্যালট একই ইনভেলপে পাঠানো হবে। একটা হচ্ছে যে পার্লামেন্টারি ইলেকশনের জন্য, জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার, পাশাপাশি সাথে একই ইনভেলপে এটা গোনার সময় জিনিসটা আলাদা করে নেওয়া হবে, এবং সেই কারণে এটা ভিন্ন রঙের ব্যালট পেপার ব্যবহার করা হচ্ছে গণভোটের কারণে। গণভোটের ডিসেম্বরের 5 তারিখের ভিতরে আমাদের ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে। মোহন ইসলাম, 71, ঢাকা। গণভোটের অধ্যাদেশ অনুমোদনকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন দেশকে সংকট থেকে বাঁচাতে দ্রুত গণতান্ত্রিক অবস্থায় ফেরার বিকল্প নেই। বিএনপি প্রত্যাশা করে সুন্দরভাবেই সমাপ্ত হবে গণভোটের এই প্রক্রিয়া। যেহেতু আমরা এতে অ্যাগ্রি করেছি এবং সনদে সই করেছে, সুতরাং এখানে আমরা চাই যেন জিনিসটা ভালোভাবে সুন্দরভাবে হোক। গণতন্ত্র উত্তরণের জন্য যে কোনো পদক্ষেপ, সুষ্ঠু পদক্ষেপ আমি সাধুবাদ জানাই, কেন গণতন্ত্রটা অতি জরুরি। দেশের অবস্থা খুব খারাপ, অর্থনীতি আরও ধস নামার আগে একটা গণতান্ত্রিক সরকারের হাতে আসলে অনেকের সহযোগিতা, ইনভেস্টমেন্ট এগুলো আসলে ইকোনমি চাঙ্গা হবে। গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে হওয়ার সরকারি সিদ্ধান্তে বাধা দেবে না জামাত ইসলামী সহ 8 দল। উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদনের পর এই কথা বলেন জোটটির নেতারা। তবে তারা এও বলেছেন 2 ভোট একসাথে হলে কোনো বাজে পরিস্থিতি সৃষ্টি হলে দায় সরকারকেই নিতে হবে। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ বিভিন্ন দাবিতে রাজপথে আন্দোলন করে আসছে জামায়াত ইসলামী আন্দোলন সহ সমমনা 8 দল। তবে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার গণভোটের অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। একই দিনে 2 ধরনের ভোট করার বিষয়ে সরকারের সিদ্ধান্তে এবার সুর নরম করছে দলগুলো। নেতারা বলছেন সরকারের সিদ্ধান্তে বাধা দেবেন না তারা। একসাথে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট এটা আসলে হয় না। তো আমরা তো যৌক্তিকভাবেই বিষয়টা বলেছিলাম, এটা তো আমাদের দলীয় স্বার্থে না, তাই না? এখনো কিন্তু সময় আছে, জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে পারে। তারপরেও আমরা জাতীয় নির্বাচনটা সময় মতো হয়ে যাক, এটা আমরা বাধা দিব না। আমরা চাই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হয়ে যায়। জামায়াতের একজন সহকারী সেক্রেটারি বলেন একই দিনে 2 ভোট করলে কোনো বাজে পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় সরকারকেই নিতে হবে। আমরা মনে করি যে একই দিন নির্বাচন হলে কিছু বিড়ম্বনা, জটিলতা এখানে আছে।
আমাদের আমির জামাত এটাকে বলেছেন নির্বাচনের জেনোসাইড, নির্বাচন। তো সেজন্যে একই দিন না হয়ে জাতীয় নির্বাচনের দিন হোক, এর আগে যে সময় আছে এটার মধ্যে নির্বাচন কমিশন ইচ্ছা করলে করতে পারে। কিন্তু আমরা যেহেতু জাতীয় নির্বাচনও চাই, গণভোটও চাই, সেজন্যে আমরা আমাদের বক্তব্য দিয়ে যাব যাতে করে দুটোই আমরা অর্জন করতে পারি। গণভোটে হ্যাঁয়ের পক্ষে ৮ দল প্রচারণা চালাবে বলেও জানান নেতারা। আমরা নির্বাচন অবতীর্ণ হবে ইনশাআল্লাহ। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। কোনো ঝামেলা ছাড়াই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন দেশ এখন গণতন্ত্র উত্তরণের পথে যাচ্ছে। আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে দলটির নেতারা প্রতিশ্রুতি দেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি ১.৫ বছরের মধ্যে ১ কোটি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে। শফিকুল হকের প্রতিবেদন। নির্বাচন অনুষ্ঠানের পথে হাঁটছে দেশ। চূড়ান্ত ঘোষণা না এলেও ব্যস্ত সময় পার করছেন দল মনোনীত প্রার্থীরা। বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন ঝামেলা ছাড়াই সরকার নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশ এখন একটা গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে। সুতরাং আমরা কিন্তু আশাবাদী কোন রকম ঝামেলা ছাড়াই ২৬শে ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে আমরা আশাবাদী। নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময়ে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন ব্যাহত হওয়ার মতো কোনো পরিস্থিতি দেখছেন না তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট উপযোগী আছে, ভালো আছে, কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে। সেটা একই দিন চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত এসএসসি ও এইচএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। আমরা কোনো মেগা প্রজেক্ট করব, কোনো মেগা প্রজেক্টে যাব না। আমরা যে প্রজেক্টগুলো করব সেটা বাংলাদেশের মানুষের কর্মসংস্থান, দেশের বাইরে কর্মসংস্থান। এই জন্য নতুন প্রজন্ম যারা আছে তাদের জন্য চাকরি নেই। প্রত্যেক বছর লক্ষ লক্ষ লোক ছেলেমেয়েরা লেখাপড়া করে বেরোচ্ছে, চাকরি পাচ্ছে না। এই জন্য তাদের জন্য আমার প্রাথমিক দায়িত্ব হচ্ছে ১ কোটি চাকরি আমরা 18 মাসে করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ, এবং এটার জন্য যত বিনিয়োগ দরকার আমরা বিনিয়োগ করব। রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রযুক্তি ও স্বাস্থ্য খাতেও ব্যাপক উন্নয়ন করা হবে বলে জানান দলটির এই নীতি নির্ধারণী সদস্য। আমরা বাংলাদেশে চাই এই সব জায়গায় আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করুক। শফিকুল হক, ৭১। যেসব দেশে প্রবাসীদের সংখ্যা বেশি এবং নিবন্ধন করা কঠিন সেসব দেশে প্রবাসী ভোটারের নিবন্ধনের সময় বাড়াতে ইসির কাছে আহ্বান জানিয়েছে বিএনপি। মঙ্গলবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে বিএনপির ৪ সদস্যের একটি প্রতিনিধি দল পরে সাংবাদিকদের দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ইসিকে আমরা এনআইডির পাশাপাশি প্রবাসীদের পাসপোর্ট দিয়েও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে আহ্বান জানিয়েছেন তারা। নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠায় নির্বাচন ছাড়া হয় না। লটারির মাধ্যমে ডিসিদের বদলির সিদ্ধান্ত ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি। ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমাদের সহযোগিতা চেয়েছেন তারা। আমরা অবশ্যই তাতে সম্মতি জানিয়েছি যে নিশ্চয়ই আমরা সহযোগিতা করব এবং নির্বাচনী আচরণ বিধি মেনে চলা যাতে করে সুষ্ঠু নির্বাচনটা সম্ভব হয়।
৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগে আন্দোলনরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ, তবে পুলিশি বাধা উপেক্ষা করে সেখানেই অবস্থান করছেন তারা। মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা, তবে শাহবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে তাদের আটকায় পুলিশ। তখন সেখানেই অবস্থান নেন তারা। নিউমোরিং টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দরের সাথে বিদেশি কোম্পানির চুক্তির প্রক্রিয়া চ্যালেঞ্জ করে রিটের রায় ৪ ডিসেম্বর। মঙ্গলবার এ সংক্রান্ত রুলের শুনানি শেষে এই তারিখ নির্ধারণ করে হাইকোর্ট। রিটকারীর আইনজীবীদের দাবি, বন্দর নিয়ে বিদেশিদের সঙ্গে চুক্তির এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। তবে অ্যাটর্নি জেনারেল মনে করেন যে কোনো রাজনৈতিক সরকারের মতোই কাজ করতে পারেন ডক্টর ইউনূসের সরকার। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানির বেশিরভাগ কন্টেইনারের পরিবহন হয় নিউমোরিং টার্মিনাল দিয়ে। এই টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের চুক্তি প্রক্রিয়া চলমান রয়েছে। এই প্রক্রিয়া চ্যালেঞ্জ করে গত জুলাইয়ে করা রিটের উপর রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের শুনানি মঙ্গলবার শেষ হয়েছে। এখন অপেক্ষা রায়ের জন্য। এই অনগোয়িং প্রসেসকে চ্যালেঞ্জ করার পিছনে আমাদের যে কারণটা সেটা হচ্ছে যে পিপিপি এর আন্ডারে, প্রাইভেট পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টের আন্ডারে, পার্টনারশিপ অ্যাক্টের আন্ডারে কোনো এক্সিস্টিং স্ট্রাকচার যেগুলো আছে সেটাকে বিদেশিদের কাছে দেওয়া যাবে না। রিটকারীর আইনজীবীরা দাবি করেন রাষ্ট্রের কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে তাদের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা, ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা যে MOUটা করেছিল সেইটার ধারাবাহিকতা যেন রক্ষা করা না হয়। আমাদের চিটাং পোর্টটা একমাত্র পোর্ট, এখানে ন্যাশনাল সিকিউরিটি ইনভলভ, এখানের মধ্যে আমাদের জাতীয় নিরাপত্তা আছে, জাতীয় স্বীকৃতির ব্যাপার আছে, তারপর সার্বভৌমত্বের ব্যাপার আছে এখানের মধ্যে। যদি এটা বিদেশির কাছে চলে যায় তারা সব কিছু জেনে যাবে কি আসছে কি যাচ্ছে। তবে এসব যুক্তির সাথে একমত নন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এটা একটা পাবলিক পলিসি, সেই পলিসি ধরেই সরকার আগাচ্ছে। সরকারের জনবিচ্ছিন্ন জনবিরোধী কোনো এজেন্ডা নাই। আরেকটা জিনিস, যারা বলছেন বন্দর গেল, বন্দর দিয়ে দেশে, আমরা আইন দিয়ে দেখাইছি বন্দর এবং বন্দর টার্মিনাল আলাদা জিনিস। আইনের মধ্যে দুইটা ডেফিনেশন দেওয়া আছে। তিনি আরো বলেন এই রিটের পেছনে বড় কোনো চক্র জড়িত থাকতে পারে। এটা আমরা বলেছি যে দিস রিট পিটিশনার যিনি এসেছেন উনি একজন ফ্যাট ক্যাটের পক্ষে এসেছেন। মানে পিছনে কোনো ভোমা বিড়াল বসে আছে টাকা পয়সার নিয়ে, সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন, যেটাকে আইনি পরিভাষায় বলা হয় ফ্যাট ক্যাট। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হুসাইন রিট করেন। সৈকত সাদিক, ৭১, ঢাকা। দুদকের নখ ও দাঁত এখনো পুরোপুরি গজায়নি বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন। মঙ্গলবার প্রতিষ্ঠা বার্ষিকীর মতবিনিময় সভায় তিনি হুঁশিয়ারি দেন, আগামী দিনে তাদের কাজে কেউ চাপ সৃষ্টি করলে তাদের নাম প্রকাশ করা হবে। নির্বাচনে প্রার্থীদের হলফনামায় দেয়া সম্পদের তথ্য খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। জেমসন মাহবুবের প্রতিবেদন। নির্বাচনের ট্রেনে দেশ, অনেক দল এরই মধ্যে প্রার্থী তালিকাও প্রকাশ করেছে। বরাবরই নির্বাচনে কালো টাকার প্রভাব নিয়ে আলোচনা হয়। গণ অভ্যুত্থানের পরের নির্বাচনে কালো টাকার প্রভাব দেখতে চায় না দুর্নীতি দমন কমিশন। এমন যদি হতো যে যারা নির্বাচনে দাঁড়াবেন, সরকার যদি একটা ঘোষণা দিত যে এটা দুর্নীতি দমন কমিশনে তাদের সম্পদ আগে দাখিল করতে হবে, আমরা এটা নিয়ে একটা টাস্কফোর্স গঠন করতাম। আমরা তো নিশ্চয়ই সবগুলি পরীক্ষা করার দরকার নেই, এদেশের সকল লোকই দুর্নীতিগ্রস্ত না। আমাদের যেগুলিতে বড় বড় সন্দেহ হতো সেই সন্দেহের কাজগুলি আমরা আগে পরীক্ষা করে আমরা হয়তো নির্বাচন কমিশনকে বলতে পারতাম যে এগুলিতে আমাদের সন্দেহ আছে, এগুলিতে আরো পরীক্ষা নিরীক্ষা করা দরকার। দুদকের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে সাংবাদিকদের সাথে এই মতবিনিময়। গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া বর্তমান কমিশন এ পর্যন্ত ২৬,০০০ কোটি টাকা সম্পদ জব্দ করেছে বলে জানানো হয়। এখন পর্যন্ত দুদকে
অভিযোগ এসেছে 11,630টি। এর মধ্যে অনুসন্ধানের জন্য অনুমোদন দেওয়া হয় 960টির। 52টি মামলায় আসামি 2,191 জন আর দাখিল হওয়া 315টি চার্জশিটে আসামি 1,078 জন। আমাদের সম্পদ খুব সীমাবদ্ধ, লোকবল সীমিত। এমন পরিসংখ্যান তুলে ধরার পর দুদক চেয়ারম্যানের কাছে প্রশ্ন ছিল, নখ দন্তহীন হিসেবে পরিচিত কমিশন এখন কতটা শক্তিশালী? দুদকের দাঁতও যতটা শার্প হওয়া দরকার ছিল ততটা শার্প এখনো হয়নি, নখও পুরোপুরি গজায়নি, মাঝামাঝি একটা পর্যায়ে আছে। আমরা আশা করি সবার সহায়তায় দন্ত সর্বস্ব এবং নখ সর্বস্ব প্রকৃত একটি ভালো প্রতিষ্ঠানে পরিণত হবে। 1। 2 নম্বর হচ্ছে, আমি মনে করি না যে বাংলাদেশের বিভিন্ন জায়গার দুর্নীতি দমন করার, প্রতিরোধ করার কিংবা কমানোর একক দায়িত্ব দুর্নীতি দমন কমিশনের। এ সময় তিনি জানান, কাজ করতে এখন কোনো চাপ অনুভব করছেন না, তবে কেউ এমনটা করলে তাদের নাম প্রকাশ করার হুঁশিয়ারি দেন দুদক চেয়ারম্যান। যারা দুদকে অন্যায়ভাবে চাপ প্রয়োগ করেন আমরা তাদের নামও প্রকাশ করে দেব। জেমসন মাহবুব, 71, ঢাকা। দর্শক, আপনারা এরই মধ্যে জানেন রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি। সবশেষ খবর জানতে আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সনি, বিকেল 5:30টায় আগুনের সূত্রপাত হয়ে এখন প্রায় 4 ঘন্টা অতিবাহিত হতে চলল। এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন? আগুনের তীব্রতা কতটা ভয়াবহ? এবং আপনার সাথে নিশ্চয়ই স্থানীয়দের সাথে কথা হয়েছে, তারা কি বলছেন? আগুনের সূত্রপাত কিভাবে হলো সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? বুশরা করাইল বস্তি কিন্তু এখনো জ্বলছে, তবে আগুনের তীব্রতা কিছুটা কমে এলেও কিন্তু এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ অথবা নির্বাপন তো প্রশ্নই আসে না, তো নিয়ন্ত্রণও এখনো আসেনি। তো ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলেছি এবং স্থানীয়দের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে মূলত হচ্ছে পশ্চিম পাশে করাইল বস্তির যে পশ্চিম পাশ, এটাতে আগুনের সূত্রপাত হলেও এখন কিন্তু সেই আগুনটা আসলে উত্তর পূর্ব পাশে কিন্তু অবস্থান করছে। কিন্তু এই আগুনটা আসলে বস্তিতে যে কাঁচা পাকা ঘর এবং বিভিন্ন রকম বাঁশ কাঠের হওয়ার কারণে এই আগুনের কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। কিন্তু এই ফায়ার সার্ভিস কিন্তু যথাসময় কিংবা সাথে সাথে উপস্থিত হলেও কিন্তু মূলত যোগাযোগ ব্যবস্থা সংকীর্ণ হওয়ার কারণে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা যথাযথ সময় কিন্তু কাজ, তাদের আগুন নির্বাপনের যে কাজ সেটা কিন্তু তারা করতে পারেনি। আমরা এখানে এসে দেখেছি কিন্তু গাড়ি ঢুকতে না পারার কারণে কিন্তু ফায়ার সার্ভিসের ইনস্ট্রুমেন্ট অথবা যেসব উপকরণ দিয়ে আগুন নির্বাপন করবে সেগুলো কিন্তু নৌকায় করে, অর্থাৎ যে হাতির যে সে ঝিলপাড়, গুলশান যে ঝিলপাড়, সেই ঝিলপাড়ে নৌকায় করে বিভিন্ন উপকরণ নিয়ে গিয়ে কিন্তু তারা সেই আগুন নির্বাপনের কাজ চালিয়ে যাচ্ছে। তো এছাড়াও কিন্তু আমরা ফায়ার সার্ভিস যেটা বলছে, তারা গাড়ি ঢুকা বস্তির ভেতরে প্রবেশ করতে না পারলেও কিন্তু পাম্পের মাধ্যমে, এখানে আপনি জানেন যে এই করাইল বস্তির আশপাশে যে লেক আছে, ঝিলপাড় আছে, সেখান থেকে আসলে কিন্তু জেনারেটরের মাধ্যমে পাম্প করে পানি নিয়ে তারপরে তারা কিন্তু নির্বাপনের কাজ শুরু করেছে এবং সেইগুলো কাজ এখনো চলছে। তবে এই আগুনের যেই তীব্রতা, সেই তীব্রতা কিন্তু ক্ষণে ক্ষণে কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছিল 3 ঘন্টা যাবত। জানতে আমরা নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, সহকর্মী ইমতিয়াজ সনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, রাজধানীর করাইল বস্তির অগ্নিকাণ্ডের সবশেষ জানাচ্ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারে 31 দফা বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে গজালিয়া ইউনিয়ন পরিষদের সামনের মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় মাঠ জুড়ে হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা কানায় কানায় ভরে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। জনসভায় বক্তারা পটুয়াখালী 3 আসনে হাসান মামুনকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানান। এ সময় নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, গত 17 বছর এখানকার মানুষ ধানের শীষে ভোট দিতে পারেনি, তাই আসনটিতে বিএনপির ত্যাগী নেতাকে প্রার্থী হিসেবে দেখতে চান তারা। এছাড়া বলেন, এখানে দলের বাইরে অন্য কাউকে প্রার্থী দেয়া হলে তা কেউ মেনে নেবে না। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।